অনেকদিন সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানকে নিয়ে কথা বলি না। মাঝে মধ্যে অনেকেই রিকোয়েস্ট করেন যে ভাই ক্যান্টনমেন্টের কোনো খবর আছে কিনা, জেনারেল ওয়াকার কি করছেন। একেবারে অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্টের মতো আমরা অনেকদিন কোনো খবর পাচ্ছি না। খবর যে একেবারে হয় না তা না, কিন্তু আমরাই অনেকটা আগ্রহ হারিয়ে ফেলেছি এই জেনারেল ওয়াকারের ব্যাপারে। এই যেমন গত 18ই জানুয়ারি ঢাকা ক্যান্টনমেন্টে একটা দরবার হলো, সেনা দরবার হলো, আবার একটা অফিসার্স অ্যাড্রেস হলো। সেই অফিসার্স অ্যাড্রেসে জেনারেল ওয়াকার অফিসারদের উদ্দেশ্যে কথা বললেন, দরবারেও আলাপ হলো। তো এই দরবার এবং অফিসার্স অ্যাড্রেসে মোটামুটি ঢাকায় যারা ছিলেন তারা যোগ দিয়েছেন ফিজিক্যালি, আবার অনলাইনে সারা বাংলাদেশ থেকে অনেকে যোগ দিয়েছেন। তো এখানে কি আলাপ হলো? আগে একটা দরবার হলে বা অফিসার্স অ্যাড্রেস হলে আমরা খুব আগ্রহী হতাম কি আলাপ হলো, সেটা আবার ইনফরমেশন কালেক্ট করবার জন্য আমার কিছু পরিচিত লোক আছে, তাদের একটু আগে অ্যাসাইনমেন্ট দিয়ে রাখতাম। তো এইবার আর কেউ কোনো আগ্রহ দেখায়নি, এবং আগ্রহটা মানে আপনারা হয়তো কোনো মিডিয়ায় পেয়েছেন কিনা, আই ডোন্ট নো, কোনো ইউটিউবারের কাছে শুনেছেন কিনা। তো এটা নিয়ে আবার আর্মির মধ্যে একটা রিয়াকশন হচ্ছে যে ওয়াকার চেয়েছিল এটা নিয়ে আলোচনা হোক। তো পরবর্তীতে সে তার পিআর টিমকে বলেছে যে এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বা মূল মাধ্যমে যেন একটু আলোচনা হয়। কিন্তু কি আলোচনা হবে? এইখানে উনি আলোচনা করেছিলেন বেসিক্যালি যে নির্বাচনটা যে হবে সেইখানে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে নির্বাচন যেন অবাধ এবং নিরপেক্ষ হয় সেজন্য ভূমিকা রাখতে হবে। এটা ইনশিওর করতে হবে যে ভোটাররা যেন ভোট কেন্দ্রে নিরাপদে গিয়ে নিশ্চিন্তে ভোট দিয়ে আবার নিরাপদে বাসায় ফিরে আসতে পারে। তো এইটা শুনে আমার এক সাংবাদিক বন্ধু বললেন, তাহলে তো এবার আর নির্বাচন সুষ্ঠু হইলো না ভাই। আমি বললাম কেন? উনি তো বললেন সুষ্ঠু হবে, ভোটাররা নিরাপদে ভোট কেন্দ্রে যাবে, ফিরে আসবে। বললো এইটাই তো সমস্যা। জেনারেল ওয়াকার খান যখন যেটা বলেন ঘটনা তার উল্টো হয়। যেমন 5ই আগস্ট আপনাদের মনে আছে, তিনি সেই জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিল আপনাদের জান মালের দায়িত্ব আমি নিলাম। তো তারপরে জান মালের দায়িত্ব আপনারা দেখছেন, সারা দেশ মবের হাতে জিম্মি হয়ে গেছে। মব সন্ত্রাস, মব সন্ত্রাস, মব সন্ত্রাস, আর্মি কোথাও নাই। তিনি বললেন বিডিআর নিয়ে তদন্ত করা যাবে না, ফুল স্টপ। বিডিআর এর তদন্ত রিপোর্ট একটা মন গড়া রিপোর্ট দিয়ে দিল। তিনি আরো অনেক কিছু বলছেন, 31শে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে হবে। ইলেকশন হয়েছে 31শে ডিসেম্বরের মধ্যে। তিনি বলেন এক কথা, তিনি নিজেও জানেন যে হি ডাজন্ট মিন দ্যাট। সে নিজে এগুলো বলে আমাদের ব্লাফ দেওয়ার জন্য। তার যে এই স্বভাব, তাকে যারা সেনাবাহিনীতে চেনে অনেক দিন ধরে তার এই স্বভাবের কথা সবাই জানে। সে হলো নাটক করে, মানে আপনি যা শুনতে চান আপনাকে সেই কথাটা বলবে, কিন্তু ওর মনের মধ্যে এক কথা থাকে। প্রচন্ড স্বার্থপর একটা মানুষ। এই যে নির্বাচনে সেনাবাহিনীর সদস্যদের বলছে যে অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে হবে, ঠিক তখনই জামাতে ইসলাম কিন্তু ডক্টর ইউনূসকে গিয়ে বলেছে যে নির্বাচনী কেন্দ্রে তারা সেনাবাহিনীকে চায় না। কেন চায় না? আমি সহ আমরা অনেকেই বলেছি, এবং এটা প্রমাণও আছে যে জেনারেল ওয়াকার জামাতি, সে ছাত্র জীবনে শিবির করতো বলে শোনা যায়, এবং পরবর্তীতে তার ক্যারিয়ারে সে জামাতের পারপাস সার্ভ করছে। হি ওয়াজ ভেরি ক্লোজ টু ব্রিগেডিয়ার আজমি, গোলাম আজমের ছেলে আজমি স্যারের, সে তার স্যার আজমি স্যারের খুবই ঘনিষ্ঠ। আজমি স্যারের কথা মতো এই আর্মিদের আইসিটিতে সে অ্যালাউ করলো। তো সব মিলিয়ে তার এই জামাতি অবস্থান, অথচ জামাতি ইসলাম আজকে ডক্টর ইউনূসকে গিয়ে বলছে যে সেনাবাহিনী যেন ভোট কেন্দ্রে না থাকে। কেন এরকম হলো? জামাত কেন এই ওয়াকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে? এইটা ইন্টারেস্টিং। এটা এই জামাতের একটা থিঙ্ক ট্যাঙ্কের সাথে আমার একটা সূত্রের যোগাযোগ আছে। আমি মাঝে মধ্যেই বলেছি আমি সেই সূত্রের মাধ্যমে কিছু খবর পাই। তো এই কারণে জামাতের কাছে সর্বশেষ যে খবর যে জেনারেল ওয়াকার পোল্টি খেয়েছে। জেনারেল ওয়াকার কি পোল্টি খেয়েছে? জেনারেল ওয়াকার এখন আর জামাতকে ক্ষমতায় নেবার ব্যাপারে আগ্রহী না। অথচ দেখেন পাকিস্তান থেকে যতগুলো উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা বাংলাদেশে এসেছে সবাই ওয়াকারকে বলে গেছে আসন্ন নির্বাচন যদি হয় তাহলে জামাতকে যেন ক্ষমতায় আনার জন্য সে চেষ্টা করে, এবং সে কিন্তু কথাও দিয়েছে যে সে জামাতকে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করবে। কিন্তু সেই ওয়াকার হঠাৎ পোল্টি খেয়েছে। তারেক রহমানের সাথে জেনারেল ওয়াকারের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বলে শোনা যায়, এবং তারেক রহমানের পক্ষ থেকে
তাকে আশ্বাস দেওয়া হয়েছে যে মানে জেনারেল ওয়াকার সেনাপ্রধান থাকবে। যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে 2027 পর্যন্ত জেনারেল ওয়াকারের যে রেগুলার টার্ম, সেই টার্ম পর্যন্ত সে সেনাপ্রধান থাকবে। এবং এটি জানার পর জামাত ইসলাম কিন্তু ক্ষুব্ধ হয়েছে এবং তাদের একজন বললেন যে তার নিয়োগকর্তার সাথে বেইমানি করতে পারে, অর্থাৎ শেখ হাসিনা জেনারেল ওয়াকারকে সেনাপ্রধান বানিয়েছিলেন এবং শেখ হাসিনার পারিবারিক আত্মীয় সে, সব কিছুকে সে মানে পুরা চোখ উল্টায় দিছে এগুলো সত্ত্বেও। এবং যে তার নিয়োগকর্তার সাথে বেইমানি করতে পারে সে যে আমাদের সাথে করবে না সেটা আমরা সবসময় কেয়ারফুল ছিলাম। আমরা এর আগে তাকে মুনাফেকও বলেছি এবং সে কিন্তু আসন্ন নির্বাচনকে সামনে রেখে সেটা প্রমাণ করেছে। এমন কোন গোয়েন্দা সংস্থা নেই যারা জেনারেল ওয়াকারকে সেনাপ্রধান বানানোর ব্যাপারে আপত্তি তোলেনি। বিদেশি দেশি সব গোয়েন্দা সংস্থা, ইভেন সেনাবাহিনীর ভেতর থেকেও যে গোয়েন্দা ইনফরমেশন, সেইখানে শেখ হাসিনাকে বলা হয়েছিল জেনারেল ওয়াকারকে যেন সেনাপ্রধান না করা হয়। সবার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনা জেনারেল ওয়াকারকে সেনাপ্রধান বানিয়েছিলেন এবং জেনারেল ওয়াকার 2 মাসও লাগেনি শেখ হাসিনাকে তার প্রতিদান দিয়েছেন। এবার সে জামাতের সাথে পল্টি খেয়েছে এবং গত সপ্তাহে আপনারা দেখেছেন ফেসবুকে একটা যে বর্তমান যে সেনাবাহিনীর সিজিএস ছিলেন এই 21 তারিখ পর্যন্ত লেফটেন্যান্ট জেনারেল শামীম, তিনি অবসর পূর্ব মানে পিআরএল ছুটিতে গেছেন। তো সেখানে একজন সিএস হবে। তো শোনা গেল যে আর্ম ফোর্সেস এর প্রিন্সিপাল স্টাফ অফিসার কামরুল তিনি সিজিএস হবেন এবং বর্তমান যে কোয়ার্টার মাস্টার জেনারেল আছেন লেফটেন্যান্ট জেনারেল ফজুর তিনি পিএসও হবেন। কিন্তু এই যে এটা হবেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলও চেয়েছিলেন যে কামরুল লেফটেন্যান্ট জেনারেল কামরুল সিজিএস হোক, লেফটেন্যান্ট জেনারেল ফজুর পিএসও হোক, কিন্তু এটা শেষ মুহূর্তে ওয়াকার থামিয়ে দিয়েছেন। ওয়াকার বলেছেন ইলেকশনের আগে এই চেঞ্জটা হলে মানুষ কি বলবে, এখন দুনফুন বলেছে। কিন্তু মূল কথা হলো যে কামরুল সম্প্রতি একটু মানে তার পারিবারিক ভাবে বিএনপি হলেও সে একটু জামাত ঘেঁষা হয়ে গিয়েছিল, পাকিস্তানের সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল, ফজুরও তাই। তো কামরুল ফজুর যদি বেটার পজিশনে আসে তাহলে সেটা জামাতকে উপকৃত করবে, এই কারণে এটি ঠেকিয়ে দিয়েছেন জেনারেল ওয়াকার এবং এদের পরিবর্তে একটু অপেক্ষাকৃত জুনিয়র যিনি বর্তমানে বিদেশে পোস্টেড মধ্যপ্রাচ্যে, তাকে এনে সিজিএস করার চেষ্টা করা হচ্ছে বলে আমাদের সূত্র মারফত জানতে পেরেছি। তো এই হলো আমাদের জেনারেল ওয়াকার খান, তিনি তার এই পোলটি এবং তিনি জামাতের সূত্রটাই বলল যে এই শেখ হাসিনা সরকারের যে পতনের জন্য সে নাকি প্রচুর টাকা খেয়েছে এবং সে এতটা স্বার্থপর যে নিজের স্বার্থের কারণে সে যে কারোর সাথে চোখ উল্টা দিতে পারে, যে কোনো সময় পোলটি খাইতে পারে এবং টাকা দিয়ে তাকে কেনা যায়। দেখতে দেখতে বাংলাদেশে সেনাবাহিনীতে একটা সেনা অভ্যুত্থানও ঘটে গেল কি? একটা নরম সেনা অভ্যুত্থানের কথা জানা যাচ্ছে, খবর দিচ্ছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী আজকে একটি স্টোরি করেছে। সেই স্টোরিতে তিনি বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে একটা নীরব সেনা অভ্যুত্থান ঘটাবার চেষ্টা হয়েছিল এবং সেটি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ব্যর্থ করে দিয়েছেন। বলা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আবারও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এনএসএ খলিলুর রহমানের অভ্যন্তরীণ নরম অভ্যুত্থানের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছেন, যিনি 2 লেফটেন্যান্ট জেনারেলকে গুরুত্বপূর্ণ পদে স্থানান্তরের মূল চালিকা শক্তি ছিলেন। ঘটনা প্রবাহের সাথে পরিচিত অন্তত 2 ব্যক্তি নর্থ ইস্ট নিউজকে জানিয়েছেন খলিলুর রহমান প্রথমবারের মতো সেনাবাহিনীর মধ্যে ফাটল তৈরির চেষ্টা করেছিলেন 2025 সালের এপ্রিলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই। এর মধ্যে মিয়ানমার রাখাইন রাজ্যে মানবিক করিডোর তৈরির বিতর্কিত বিষয়ে জড়িত ছিল, যা খলিলুর রহমান প্রথমে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত জুড়ে আরাকান সেনাবাহিনীর জন্য একটি জীবনরেখা এবং পরে খাদ্য ও ওষুধের ঘাটতির সম্মুখীন মানুষদের সহায়তা প্রদানের উপায় হিসেবে তুলে ধরেছিলেন। খলিলুর রহমান, যিনি মে-ডিসেম্বর 2025 সাল থেকে কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিকবার সফর করেছেন, যেখানে তিনি পররাষ্ট্র দপ্তর এবং গোয়েন্দা কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন।
জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে তার কখনোই ভালো সম্পর্ক ছিল না, যিনি এমনকি ঢাকা সেনানিবাসে তার প্রবেশ নিষিদ্ধ করার মতো পর্যায়েও গিয়েছিলেন। অব্যাহত নিষেধাজ্ঞা কেবল আরাকান সেনাবাহিনীতে সহায়তা প্রদানের জন্য নয়, পরবর্তীতে রাখাইন রাজ্যের মংডু এবং বুথিডংয়ে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবর্ষণ এগিয়ে নেওয়ার জন্য খলিলুর রহমানের অপ্রয়োজনীয় প্রচেষ্টার জন্য ছিল। জেনারেল জামান এই পদক্ষেপ বাতিল করার আগে মানবিক করিডোরকে রক্তাক্ত করিডোর বলে উড়িয়ে দিয়েছিলেন। এরই মধ্যে খলিলুর রহমান একটি সুযোগ খুঁজে পান যখন ন্যাশনাল ডিফেন্স কলেজ কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক এবং চিফ অফ ডিফেন্স স্টাফ সিজিএস লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমের অবসরের সময় ঘনিয়ে আসে। খলিলুর রহমানের পরিকল্পনা ছিল দুটি পদে যেগুলো খালি হতে যাচ্ছিল কাজে লাগিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে পরবর্তী সিজিএস এবং কোয়ার্টার মাস্টার জেনারেল কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানকে নতুন পিএসও হিসেবে নিয়োগ করা। এই পদটি সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে কাজ করে। লেফটেন্যান্ট জেনারেল হকের চাকরির মেয়াদ 2027 সালের জানুয়ারি পর্যন্ত থাকলেও লেফটেন্যান্ট জেনারেল শামীম 21 জানুয়ারি অবসর গ্রহণের জন্য এলপিআর বা ছুটিতে যান। লেফটেন্যান্ট জেনারেল শামীমকে সেনা সদর দপ্তরে এক উষ্ণ বিদায় জানানো হয়েছে এবং তার স্ত্রীকে কর্মীটোলা গল্ফ ক্লাবে সংবর্ধনা দেওয়া হয়। সেনাবাহিনীর উন্নয়নের সাথে পরিচিত দুই ব্যক্তির একজন জানিয়েছেন পরিকল্পনাটা ছিল জামাতে ইসলামের ঘনিষ্ঠ লেফটেন্যান্ট জেনারেল ফয়জুরকে পিএসও এএফডি হিসেবে নিয়োগ করা এবং খলিলুর রহমানের ঘনিষ্ঠ লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে পরবর্তী সিজিএস হিসেবে নিয়োগ করা, যা সেনাবাহিনীর বাজেট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যাবলী পরিচালনা ও পরিচালনার জন্য একটি গুরুত্বপূর্ণ পদ। লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের পরিকল্পিত আন্দোলনের সাথে সম্পর্কিত ফাইলগুলির সাথে পরিচিত দ্বিতীয় ব্যক্তি বলেছেন যে খলিলুর রহমানেরও নিজস্ব উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। তিনি 12 ফেব্রুয়ারির নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি জয়লাভ করলে এবং ক্ষমতায় আসলে এনএসএর ভূমিকা পালন করতে চান। এই দ্বিতীয় ব্যক্তি ছাড়া অন্য সূত্র নিশ্চিত করেছে যে খলিলুর রহমান 2025 সালের জুনে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যোগাযোগ লাইন খুলেছিলেন এবং এনএসএ হিসেবে অব্যাহত থাকার জন্য তার ইচ্ছে প্রকাশ করেছিলেন। খলিলুর রহমানের এই যে সফট অভ্যুত্থানের কথা বলা হচ্ছে, এই অভ্যুত্থান করার পরিকল্পনা টের পেয়ে জেনারেল জামান দ্রুত পদক্ষেপ নেন লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের পিএসও এবং সিজিএস হিসেবে নিয়োগ বন্ধ করে দেওয়ার জন্য। জেনারেল জামানের 2027 সালের জুনে এলপিআর এ যাওয়ার কথা রয়েছে, তবে মতান্তরে জেনারেল জামানের 60 বছর পূর্ণ হয়ে যাবে এই বছরেরই 15 সেপ্টেম্বর। স্বাভাবিকভাবে সেনাপ্রধান পদের যে বয়স সেটি 60 বছরের ঊর্ধ্বে নয় এবং 3 বছর মেয়াদ, যেটি আগে ঘটবে সেই হিসেবে 15 সেপ্টেম্বর জেনারেল জামানের অবসরে যাওয়ার কথা রয়েছে এবং তিনি এই পদ থেকে চলে যাবার আগ পর্যন্ত তার নীতি বাস্তবায়ন করে যাবার চেষ্টা করে যাচ্ছেন। এখন জেনারেল জামান স্বাভাবিকভাবে অবসর গ্রহণ করলে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুরকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে উন্নীত করা হবে, যা জামাতে ইসলামের পক্ষে হবে। বাংলাদেশের প্রতিরক্ষা সূত্র জানিয়েছে যে এই যে সফট অভ্যুত্থান এড়ানো গেলেও সেনাবাহিনী এখন পার্বত্য চট্টগ্রাম এবং মিয়ানমার বাংলাদেশ সীমান্তের আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার প্রকৃত হুমকির মুখোমুখি। ইতিমধ্যে একদিকে আরাকান আর্মি এবং মিয়ানমারের সামরিক জান্তা বাহিনীর মধ্যে তীব্র লড়াইয়ের খবর ঘন ঘন আসছে। অন্যদিকে আরাকান আর্মি এবং সশস্ত্র আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি এআরএসএ, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন এবং আরাকান রোহিঙ্গা আর্মি এআর এর মধ্যে তীব্র লড়াইয়ের খবর
এই অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর ইউনিটগুলো ক্রমাগতভাবে পাচ্ছে। বিভিন্ন প্রতিবেদন সূত্রে খবর দিচ্ছে যে বাংলাদেশি ভূখণ্ডের অভ্যন্তরে চাকমা যোদ্ধাদের সাথে সম্পর্ক গড়ে তোলার পর মিয়ানমারের জান্তা বাহিনীর চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, বিশেষ করে আলীকদম এলাকায় সক্রিয় আরাকান আর্মির বিদ্রোহীদের বিরুদ্ধে ড্রোন হামলা চালানোর পরিকল্পনা করছে। বাংলাদেশি প্রতিরক্ষা সূত্র জানিয়েছে যে গত 1 মাস বা তারও বেশি সময় ধরে প্রকাশিত পৃথক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে বাংলাদেশের ভূখণ্ড নিয়মিতভাবে আরাকান আর্মি এবং সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীগুলো মিয়ানমারের জান্তা বাহিনীর উপর আক্রমণ করার জন্য ব্যবহার করছে, যারা চীনা যুদ্ধ ড্রোন ব্যবহার করছে। CASC CH-3A মডেলের ড্রোন যা নির্ভুল আক্রমণ চালাতে পারে। চীনা পিপলস লিবারেশন আর্মি ইউনিট PLA মিয়ানমারের জান্তা সেনাবাহিনীকে সরবরাহ করছিল। বাংলাদেশ সেনাবাহিনীর রামু সদর দপ্তরস্থ 10ম পদাতিক ডিভিশন এবং চট্টগ্রাম ভিত্তিক 24 পদাতিক ডিভিশনের কাছে রাখাইন রাজ্যে তীব্র লড়াইয়ের ক্ষেত্রে মিয়ানমারের জান্তা বাহিনী যে সুনির্দিষ্ট সামরিক অস্ত্র এবং সরঞ্জাম ব্যবহার করতে পারে সে সম্পর্কে খুব কম তথ্য রয়েছে। সবকিছু মিলিয়ে একটা সেনা অভ্যুত্থান, সেনাবাহিনীর ভেতরে অস্থিরতাই বলা যায়। আরেকদিকে মিয়ানমার থেকে কিন্তু সমানে একটা থ্রেট আসছে। সেনাবাহিনী কি করবে? সবকিছু মিলিয়ে আমরা বলতে চাই, অস্থির বাংলাদেশ, স্বাভাবিক সাধারণ সমাজে অস্থিরতা, সেনাবাহিনীতেও নানা রকম অস্থিরতা আছে, ওদিকে সীমান্তে উত্তেজনা আছে। বিশেষ করে ভারত সীমান্তের চাইতে মিয়ানমার সীমান্ত কিন্তু আমাদেরকে যে কোনো সময় একটা কঠিন পরিস্থিতির মুখে ফেলতে পারেন। মিয়ানমার সীমান্ত আমাদের খুব সামান্য, 6% টোটাল সীমান্তের মধ্যে। সেই 6% সীমান্ত আমাদের বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে বলে মনে হচ্ছে। এই মুহূর্তে এ পর্যন্ত।